তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল, তার প্রমাণ এই তালিকা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জুমার পরে মুসলিম জনতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করেছে, ভাঙচুর করে এই পশ্চিমবঙ্গের রাজপথে অসংখ্য হতাহত। এদিকে আজ শুক্রবার জুমার পর মুসলিম জনতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করেছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ধ্বংসলীলা হয়, সম্পূর্ণ ভারতে অসংখ্য ঘটনা, নরেন্দ্র মোদীও বিপদে, তুপের মুখে। ভারতের রাজনীতি এমনিতেই চমকের কারখানা। এখানে কখনো অভিনেতা রাজনৈতিক দল গড়েন, কখনো সমাজকর্মী হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী, কখনো আবার আন্দোলনের মঞ্চ থেকে জন্ম নেয় নতুন রাজনৈতিক শক্তি। কিন্তু এবার যে রাজনৈতিক পরীক্ষার ঘোষণা হলো তা সম্ভবত সাম্প্রতিক সময়ে সবচেয়ে অদ্ভুত। এই যে সরকারটা এসে দেখতে পাচ্ছেন তো, বলে গরু খাওয়া যাবে না, বসুন বসুন কোনো ব্যাপার নেই, বলে গরু খাওয়া যাবে না। মুসলমানরা বলেছে গরু জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক। আপনারা জানেন যে আজকে দেশের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি বিগত দিনের সব রেকর্ড ভেঙে আজকে তিনি সবচেয়ে বেশি দিন। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। দলের ভেতরে ভাঙন ও অসন্তোষের মধ্যেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা ব্যানার্জির বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জিকে নিয়ে। আজকে জুমার পর মুসলিম জনতা সরাসরি শুভেন্দু অধিকারীর উপর অ্যাকশন নেয়, কারণ শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর থেকেই মুসলিমদেরকে অসংখ্য ক্ষতি করতেছে, মুসলিমদের উপর অত্যাচার করতেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ভারতের উপর চাপ দেয় এবং আজকে শুক্রবার অসংখ্য ঘটনা ঘটায়। সবকিছু আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং এই বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা। এই যে সরকারটা এসে দেখতে পাচ্ছেন তো, বলে গরু খাওয়া যাবে না, বসুন বসুন কোনো ব্যাপার নেই, বলে গরু খাওয়া যাবে না। মুসলমানরা বলেছে গরু জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক, মুসলমানরা গরু খাবে না। কি হচ্ছে দেখছেন তো, আমার কাছে মোবাইলে আছে 5টা কোম্পানির নাম শুনলে মনে করবেন যে এগুলো বোধহয় মুসলমানদের কোম্পানি। পৃথিবীতে ভারতবর্ষ মোষ আর গরুর মাংস রপ্তানিতে 2 নম্বরে, 1 নম্বর হচ্ছে ব্রাজিল। গোমাতা 14 বছর হলে পরে তবে কাটা যাবে, তাহলে বাবা মা বুড়ো হলে তারা কি লাথি মেরে ফেলবে? আগে গরু মাথা যদি হয় পোষো। আপনারা একটু শান্তভাবে বসুন, শান্তভাবে বসুন। আমার কাছে ঘোষেরা এসছে, বলছে আহমেদ দা, কেউ বলছে কাকা, ঈদের 4 দিন আগে বলছে চলো মধ্যমগ্রাম চৌমাথা আজকে অবরোধ করেন। কেন? বলে এই যে আমরা খাটালের গরু বিক্রি করতে পারছি না, মুসলমানরা এই টাইমে দাম দিয়ে কেনে, আর আজকে এই যে সর্বনেশের সরকার এসে আমি তোরাই তো ভোট দিয়েছি, ঘোষপাড়ায় দেখি 100টা ভোটের মধ্যে 98টা ভোট বিজেপিতে। বলে আর দেবো না, এখন চলো আর দেবো না। আজ কিচ্ছু করার নেই, আবার রেডি হও। যা আরম্ভ করেছে, বাংলায় একটা প্রবাদ আছে, চাচা ঠেকলি কইও। মানুষ ঠেকে যাচ্ছে। এই যে গরুর কথা বললাম না, 5টা কোম্পানি রাজস্থানে ধরছে লরি লরি গরুর মাংস। তাহলে গরু মাথা কাটা যাবে না, মুসলমান খাবে না, খাবে না। কিন্তু হাজার হাজার টন, 5টা কোম্পানির নাম মুসলিম, কিন্তু তারা হিন্দু মালিক। ওই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ থেকে তারা বিদেশে সাপ্লাই করছে গরু মাথা ওখানে। কারণ গরিব মানুষ। ওই ঘোষেদের বললাম কেন এটা করলো জানো? কাদের স্বার্থে করলো? বলে কাদের স্বার্থে? আমি বললাম তোমাদের গরুগুলো ওই যে হাঙর, যারা গরুর মাংস মোষের মাংস রপ্তানি করে, তোমাদের যে গরুটা যে মোষটা 1 লাখ টাকায় বিক্রি করতে, এখানে বন্ধ করে দেওয়ার ফলে 20,000 30,000 টাকায় ওই হাঙররা কিনে যাবে। ওই বড় বড় কোম্পানি যারা হাজার হাজার কোটির মালিক, তারা নিয়ে যাবে সস্তায় আর বিদেশে বহু দামে বিক্রি করবে। এদের সহযোগিতা করছে যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী সহ এরা সবাই। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটা বেফাস কথা বলে ফেলেছিলেন, পরে উইথড্র করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য তার কথা বলেনি, প্রশাসনের যারা হেড কর্তা আইবি তারা বলেছিল যে কিছু খারেজি মাদ্রাসায় নাকি সন্ত্রাসবাদী আছে। কিন্তু পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে না, প্রশাসনের কথা শুনে বলেছিল। মাঠে নামিয়ে দিল, মাঠে নামিয়ে দিল সিদ্দিকুল্লাহ, মাঠে নামিয়ে দিল তোহা সিদ্দিকী, মাঠে নামিয়ে দিল বরকতি। চক্রান্ত শুরু হয়ে গেল। পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারকে অতি দক্ষিণপন্থী নকশাল থেকে শুরু করে কিষাণজি থেকে শুরু করে সবাইকে কাজে লাগিয়ে দিল। সিঙ্গুরের কারখানাটা হতে দিল না, দ্বিতীয় জামশেদপুর তৈরি হলো। আর ওরা মনে করলো দ্বিতীয় জামশেদপুর যদি তৈরি হয়, বামফ্রন্ট বলেছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ।
তাহলে মুশকিল হবে। একে সরানো যাবে না পশ্চিম বাংলা থেকে, হতে দিল না রাজনাথ। বিজেপির মমতার ধর্ণা মঞ্চে এসে সহযোগিতা করেছে, সেই সিঙ্গুর ধ্বংস করে দিল। আজকে পরিযায়ী শ্রমিক গোটা ভারতবর্ষের ভিন্ন রাজ্যে গিয়ে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমান, তাদের ধরে ধরে পুশব্যাক করছে, খুন হচ্ছে, তাদের কফিন বন্দি দেহ আসছে আমার মালদা মুর্শিদাবাদে। কেন হলো? পুরো চক্রান্ত। মেদিনীপুরে কেমিক্যাল হাব হবে না, রটিয়ে দিয়ে এলো কেমিক্যাল হাব হবে। মুসলমানদের জমি কেড়ে নিচ্ছে, কবরস্থান কেড়ে নিচ্ছে। এ বামফ্রন্ট সরকারকে থাকানো যাবে না, রাখা যাবে না। মানুষ কিন্তু বুঝতে পারলো না, এই চক্রান্তের শিকার হলো মানুষ। বামফ্রন্ট সরকারকে 2011 সালে ছড়িয়ে দিল। আজ আপনাদের সামনে একটা তালিকা নিয়ে এসেছি হাতে। এই যে তালিকা আপনাদের দেখাচ্ছি, এই তালিকায় রয়েছে সই। দিল্লিতে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল, তার প্রমাণ এই তালিকা। জি24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ সইয়ের তালিকা। কাদের সই? সাংসদদের সই। কোন সাংসদ? তৃণমূল সাংসদ, বিদ্রোহী তৃণমূল সাংসদদের সইয়ের তালিকা আপনাদের দেখাবো এক এক করে। লোকসভায় 20 জন তৃণমূলের বিদ্রোহী সাংসদের সই। দেখুন এক এক করে আপনাদের সেই সইয়ের তালিকা দেখাচ্ছি। একদম প্রথমেই কাকলি ঘোষ দস্তিদারের নাম এবং সেখানে চিফ হুইপ লেখা। যদিও এই চিফ হুইপ পদে বদল ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার চিফ হুইপ হিসেবে এই তালিকা দিয়েছেন, যেখানে এক এক করে সই রয়েছে বিদ্রোহী তৃণমূল সাংসদদের। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ, যাদের মধ্যে 19 সাংসদের সই। ঠিক যে সই তারা করেছেন স্পিকারকে পাঠানো চিঠিতে বিদ্রোহী হিসেবে আলাদা ব্লক তৈরির কথা বলে, লোকসভায় আলাদা বসার কথা বলে, তৃণমূলের থেকে দূরত্ব বজায় রাখার কথা বলে যে তালিকা, যে চিঠি, সেইখানে সই দেখুন এক এক করে। শতাব্দী রায়, ডেপুটি লিডার, লোকসভায় তৃণমূল কংগ্রেসের ডেপুটি লিডার, মানে চিফ হুইপ ডেপুটি লিডার দুজনেই রয়েছেন, তাদের সই। আর তারপর দেখুন এক এক করে সই আপনাদের দেখাচ্ছি। এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদের সই, ডক্টর শর্মিলা সরকার, জগদীশ চন্দ্র বসু নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরো একের পর এক সাংসদ, তাদের সই রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন। অরূপ চক্রবর্তী বাঁকুড়ার সাংসদ, তার সই রয়েছে। আরো রয়েছে দেখুন কালীপদ সোরেন তৃণমূল সাংসদ, দীপক অধিকারী দেব, দীপক অধিকারীর সই রয়েছে। অনেকেই এই সই করার পর, স্পিকারকে চিঠি দেওয়ার পর অনেক কিছু বলছেন, অনেকে আবার বেসুরও শোনা যাচ্ছে। কিন্তু এই সই যে একেবারে এক্সক্লুসিভ তালিকা, জি24 ঘন্টা আপনারা দেখছেন যে ছবি, সেখানে কিন্তু প্রত্যেক সাংসদের সই একেবারে অরিজিনাল। ইউসুফ পাঠান, বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান, মিতালি বাগ, আরামবাগ তৃণমূল সাংসদ মিতালি বাগ, দেখুন সায়নী ঘোষের সই রয়েছে। এবং আরো একের পর এক চমকে যাওয়ার মতো তৃণমূল সাংসদ, যারা বিদ্রোহী লোকসভায় স্পিকারকে, রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, একের পর এক। আমি আপনাদের আরো একবার দেখাবো, দেখুন কাকলি ঘোষ দস্তিদার একেবারে 1 নম্বরে, বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, এবং তারপর এক এক করে একের পর এক সই। এবং এই সইয়ের তালিকা, যে চিঠি স্পিকারকে দেওয়া হয়েছে, সেখানে যে সইগুলো করা হয়েছে সেই সই আপনাদের সামনে। কালীপদ সোরেন, দীপক অধিকারী, জুন মালিয়া, পার্থ ভৌমিক। আমি আবার দেখাবো সেই তালিকা, যেখানে জুন মালিয়ার পরেই সই রয়েছে পার্থ ভৌমিকের, সায়নী ঘোষ, এক এক করে সাংসদদের সেই তালিকা আপনাদের দেখাচ্ছি। একে একে নিচ্ছে দেউটি। স্পিকারকে পাঠানো চিঠিতে স্বাক্ষর 19 সাংসদের, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, পার্থ ভৌমিক থেকে একের পর এক সাংসদের সই। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, আমি একটু সরাসরি রাজীবের কাছে যাব। রাজীব, যে সইয়ের কথা বারবার বলা হচ্ছিল, বিদ্রোহী সাংসদদের চিঠি লোকসভা স্পিকারকে, সেটা একেবারে সামনে আমরা জি24 ঘন্টার দর্শকদের দেখাচ্ছি। এবং ভীষণ তাৎপর্যপূর্ণভাবে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, ডেপুটি লিডার লোকসভার, তিনিও সই করেছেন। শুভদীপ, এখানে তোমাকে জানিয়ে রাখি, একেবারে এক্সক্লুসিভলি জি24 ঘন্টার পর্দায় আমরা যে চিঠি দেখাচ্ছি, সেই চিঠি জমা পড়েছে স্পিকারের দফতরে, এবং এই চিঠিতে স্বাক্ষর রয়েছে সাংসদদের। সেই স্বাক্ষর যারা করেছেন তাদের মধ্যে যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায়ের সই রয়েছে, মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদারের সই রয়েছে, এবং তারপর তুমি যেমন দেখালে একেবারে রচনা বন্দ্যোপাধ্যায় থেকে পার্থ ভৌমিক থেকে শুরু করে। আপনারা জানেন যে আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি বিগত দিনের সব রেকর্ড ভেঙে আজকে তিনি সবচেয়ে বেশি দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন। আমরা মাননীয় নরেন্দ্র মোদীজির এই সাফল্যে ভারতবাসী হিসেবে গর্বিত। এবং আজকে পশ্চিমবাংলার সমস্ত মঠ মন্দিরে আজকে সকাল থেকেই আমরা সবাই আমাদের দেশের সাফল্য, দেশের প্রধানমন্ত্রীর সাফল্য, তার দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে
আমরা ভগবানকে দর্শন করছি, পুজো করছি, আরতি করছি, প্রণাম করছি। আমি সমস্ত ভারতবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে এই গর্বের মুহূর্তে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা এই নিউ টাউনের পবিত্র রাম মন্দিরে আমরা 4টি মন্দিরে পুজো যজ্ঞতে অংশগ্রহণ করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2047-এ ভারত যাতে বিকশিত ভারত হয় এবং ভারত যাতে বিশ্বগুরুতে পরিণত হয়, এই প্রার্থনা ভগবানের কাছে করলাম। আসুন, রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি এবং যে গুরু দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাকে দিয়েছেন, তার আশীর্বাদ নিয়ে পশ্চিমবাংলায়ও আগামী দিনে সমস্ত মানুষের কল্যাণ, সকলের উন্নয়ন, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, দেশপ্রেমকে যাতে শক্তিশালী করতে পারি, এই প্রার্থনা এবং আপনাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। যেহেতু আজকে বিকেলে আমাদের সমস্ত এনডিএ মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের মিটিং আছে, তাই এখান থেকে আমি প্রস্থান করছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই এলাকার বিধায়ক নির্বাচিত, তিনি নেতা নন, কর্মী, পীযূষ কানোডিয়াজিকে, যিনি এত সুন্দর ব্যবস্থা করেছেন। আমাদের রাজারহাট গোপালপুরের তরুণ বিধায়ক আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিকে, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় মহোদয়াকে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী, আমাদের বিধাননগরের লোকপ্রিয় বিধায়ক, এই রাজ্যের প্রথিতযশা চিকিৎসক ডাক্তার শারদ মুখোপাধ্যায়কে, এর বাইরেও মন্ডল সভাপতি, অসংখ্য কার্যকর্তা, রাজ্য ওবিসি মোর্চার প্রসেনজিৎ ঘোষ সহ আমার অনেক সহকর্মী আছেন। সময়ের অভাবে তাদের নাম বলতে পারলাম না। সবাইকে একযোগে সম্মানিত করে আমি এখান থেকে প্রস্থান করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী লহ প্রণাম, मोदी जी लहो प्रणाम, नरेंद्र मोदी लहो प्रणाम, लहो प्रणाम। मोदी जी आगे बढ़ो, देश तुम्हारी साथ है, देश के साथ है, मोदी जी आगे बढ़ो, देश तुम्हारी साथ है, साथ है, साथ है। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী নিজের মুখে বলে গেলেন যে আমি স্বাস্থ্যমন্ত্রী হব। তো আমার মনে হয় এটা ডাবল আশীর্বাদ। আজকের মতো ভালো দিনে, সেটাও রাম মন্দিরের প্রাঙ্গণে, ভগবান শ্রীরামের আশীর্বাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদ এবং আজকে প্রধানমন্ত্রীর 12 বছর পূর্ণের দিনে এই জিনিস পাবো, জীবনে কোনোদিন ভাবিনি। দেখুন, স্বাস্থ্য অবস্থার যে অবস্থা রয়েছে, সেখান থেকে আমাদের প্রথম যেতে হবে যে এই অবস্থায় গেল কি করে। সে ভুল এবং ফাঁক, এই দুটো বার করতে হবে। এগুলো একটু সময় লাগবে। তো আমাদের এই ভুল এবং ফাঁক বার করার পরে সেগুলো সংশোধন এবং পরিপূরণ, সংশোধন এবং পরিপূরণ তারপরে শুরু হবে। আগে থেকে প্রশ্ন করে কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমি এখন দপ্তরেই ঢুকিনি। সেটাই বললাম যে কি কি ভুল হয়েছিল আর কি কি ফাঁক আছে সেগুলো বার করতে হবে। দপ্তরে এখনো ঢুকিনি। আজকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে গেলেন 12টার পরে দপ্তরে ঢুকতে। যখন যাব তখন থেকে শুরু হবে কাজ, দেখা যায় কি হয়। চটজলদি এক লাইনের উত্তর হয় না, স্বাস্থ্যর এমনই বড় ব্যাপার। স্বাস্থ্যের ব্যাপারেই জনতার দরবারে বেশি লোক পৌঁছেছে, সেই জন্যই গুরু দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করবো নিশ্চয়ই। শারদবাবু, রাজ্যবাসী এই কারণে আরো বেশি খুশি, একজন চিকিৎসক, একজন স্বনামধন্য চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন, কোনো ফেল করা কেউ নয়। আজকে জনগণ এবং মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে আঘাতের অভিযোগ তুলে পুরসভার চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল কংগ্রেসের 16 জন বিক্ষুব্ধ কাউন্সিলর। চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা পত্র লিখিত আকারে জেলা শাসকের দপ্তরে জমা দেন ওই বিক্ষুব্ধ কাউন্সিলররা। এই ঘটনাটা ঘটেছে বাঁকুড়ায়। বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন অলকা সেন মজুমদারের বিরুদ্ধে অনাস্থা পত্র লিখিত আকারে বাঁকুড়া জেলা শাসকের কাছে জমা করেছেন তৃণমূলের 16 জন বিক্ষুব্ধ কাউন্সিলর। প্রসঙ্গত বলি, বাঁকুড়া পুরসভার 24 জন কাউন্সিলরের মধ্যে 21 জন তৃণমূল কংগ্রেসের। এছাড়া 3 নির্দল কাউন্সিলরের মধ্যে 2 জন পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বর্ষিয়ান তৃণমূল কাউন্সিলর তথা বাঁকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারপারসন এবং প্রাক্তন বিধায়ক শম্পা দরিবা জানান,
বাঁকুড়া পুরসভার বর্তমান চেয়ারপারসন অলকা সেন মজুমদার বিজেপির মণ্ডল গাইজ সভাপতিদের আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয় এবং পশ্চিমবঙ্গের রাজনীতির বিষয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।